এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমরা কিভাবে কোকুডে পৌঁছালাম এবং কোকুডের ফার্স্ট ডেতে কী করেছি। আজ এই ব্লগে থাকছে আমাদের কোকুডের সেকেন্ড ডের সম্পূর্ণ দিনটা, কোথায় কোথায় বেড়ালাম, কী করলাম পুরোটা। সো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো ওয়েলকাম টু দি আনাদার ব্লগ ফ্রম মাই থাইল্যান্ড সিরিজ। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে কটেজের বাইরের এই সুন্দর গ্রিনারি দেখে মনটা ভরে উঠেছিল। তখন বাজে ঘড়িতে প্রায় 7টা মতো। দুজনেই ফ্রেশ হয়ে চলে গেলাম সি বিচে। গুড মর্নিং, এটা হচ্ছে মর্নিং ভিউ। যদিও আমরা অনেকটা লেট, এখন বাজে হচ্ছে 7:30 বেজে পার। ইচ্ছা ছিল 6টা 6:30টায় চলে আসবো, বাট ঘুম ভাঙেনি। এমন সুন্দর শান্ত পরিবেশ আর সাথে সমুদ্রের ঢেউয়ের শব্দ। এত সুন্দর সকাল মানুষের জীবনে খুব কমই আসে। এই মুহূর্তটা দুজনে উপভোগ করছিলাম, আর তার সাথে কিছু ফটো আর ভিডিওস নিতেও ভুলিনি, যেগুলো আমাদের সাথে রয়ে যাবে সারাটা জীবন। প্রায় 1 ঘন্টা সময় কাটানোর পর আমরা চলে গেলাম আমাদের ডাইনিং এরিয়াতে ফর আওয়ার ব্রেকফাস্ট। ডাইনিং এরিয়ার ভিউটা ছিল এতটাই সুন্দর। পাশ দিয়ে একটি পাহাড়ি ঝোড়া নেমে সমুদ্রে মিশে গেছে, যা এই সৌন্দর্যে একটা আলাদা মাত্রা যোগ করেছিল। বুফে এরিয়া থেকে আমরা আমাদের পছন্দসই ব্রেকফাস্ট নিয়ে নিলাম। এই ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। আমরা পৌঁছে গেছি আমাদের ব্রেকফাস্ট টেবিলে। এখন আমরা দেখাচ্ছি যে এখানে আমরা কী ব্রেকফাস্ট পেয়েছি। অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবং যা দেখলাম যে এখানে কিন্তু মানে ইন্ডিয়ানস বলুন বা ইউরোপিয়ান বলুন, তাদের জন্য কিন্তু প্রচুর অপশন আছে। মানে থাই ফুড শুধু পাওয়া যায় তা না, ভ্যারাইটিস রকমের ফুড এখানে আছে। সো আই এম শোয়িং ইউ নাও যে আমরা কী পেয়েছি, মানে আমরা কী নিয়েছি অ্যাকচুয়ালি। তো আমরা ব্রেকফাস্টে এই কয়েকটা জিনিস চুজ করে নিয়েছি। আমি এখানে দেখাচ্ছি আমরা কী পেয়েছি। একটা নিয়েছি আমি হচ্ছে কফি, বিকজ আই এম আ কফি লাভার, অ্যান্ড এটা হচ্ছে জুস প্রত্যেকের জন্য। আর এখানে রয়েছে একটা হচ্ছে চকলেট মিল্ক, সো আই উইল ট্রাই দিস ওয়ান। অ্যান্ড এখানে আছে হচ্ছে বয়েলড এগ অ্যান্ড পটেটো ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইজ আর কি যেটা সেটা আছে। এখানে ব্রেড টোস্ট, আর এগুলো আমরা নিয়েছি। এছাড়াও প্রচুর রকমের চিকেনের আইটেম আর অনেক ধরনের আইটেম ছিল, বাট আমরা সেগুলোকে অ্যাভয়েড করে গেছি। সো দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম কায়াকিং করতে। এই রিসর্টের প্যাকেজে কিন্তু কায়াকিং একদম ইনক্লুডেড ছিল, যা পুরোপুরি ফ্রি ছিল। বাট এখানে কোনো গাইড ছিল না যারা আমাদের কায়াকিং করতে হেল্প করবে, তাই আমি আর প্রতীক খানিকটা চেষ্টা করলাম, বাট শেষমেশ আর পারিনি। আমরা অনেকবার চেষ্টা করলাম কায়াকিংয়ের, যেহেতু এখানে নিজেদের করতে হয়, হেল্পিংয়ের কেউ থাকে না, তো ইট ইজ ভেরি টাফ। তো দেখি আরেকবার ট্রাই করবো। আমি যাচ্ছি কায়াকিংয়ে বসতে। এখানে যদিও দুজন কাপল, মেবি কোরিয়ান, তো তারা হেল্প করছিল আমাদেরকে ওঠার জন্য, বাট লাস্ট মোমেন্টে আমরা ভয় পেয়ে গেছি, কারণ 2বার আমরা কায়াকিং করতে গিয়ে পড়ে গেছি। তো আমরা বললাম লিভ ইট, উই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই দিস, কারণ আমরা সত্যি উই কান্ট সুইম। 4-5বার চেষ্টায় ব্যর্থ হয়ে শেষমেশ আমরা কায়াকিং করার আশা ছেড়েই দিলাম। আশেপাশে সবাই কায়াকিং করছে দেখে মনটা খানিকটা খারাপ হচ্ছিল ঠিকই, বাট ভাবলাম না, যেটা পারি না সেটা আর চেষ্টা করে লাভ নেই, তার চেয়ে বরং স্নানটাই সেরে নেওয়া যাক। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা ছিল আমার সবচাইতে প্রিয় জায়গা। দিনের অনেকটা সময় কিন্তু আমরা দুজন এখানেই কাটাতাম, কারণ এখানে জলের ডেপথ ছিল কোমর অবধি। তাই আমরা দুজনেই সাঁতার না জানলেও এখানে তেমন কোনো রিস্ক বা ভয় ছিল না। আর সমুদ্রের স্থির জল, তার জন্য এই জায়গাটায় সব থেকে ভালো লাগতো মুহূর্তগুলো এনজয় করতে। ওয়াটারের ক্লিয়ারিটি দেখুন, যার জন্য আমরা এই বিচে ছুটে এসেছি। এক হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার উইথ হোয়াইট স্যান্ড অ্যান্ড ভেরি প্রাইভেট। বেশ অনেকটা সময় এখানে কাটানোর পর দুজনেই রেডি হয়ে নিলাম কোকুড আইল্যান্ড এক্সপ্লোর করার জন্য। আমরা রেডি এখন আইল্যান্ড হপিং করার জন্য। ওই যে প্রতীক, এখন আমরা একটা স্কুটি রেন্ট করে আমরা চলে যাব
বিভিন্ন বিচে। তো দেখা যাক, শুনেছি যে ব্যাংবাও বিচ ইজ দ্য বেস্টেস্ট ওয়ান অ্যান্ড ক্লংচাউ ইজ অলসো। সো আমরা দুটোতেই যাব, ক্লংচাউ অ্যান্ড ব্যাংবাও। এছাড়াও প্রচুর বিচ আছে, বাট এই দুটো যাচ্ছি। দেখতে থাকো। আমাদের রিসর্ট থেকেই কিন্তু স্কুটি রেন্ট করা যাচ্ছিল, যা চার্জ পড়েছিল 300 ভাটের মতো। ইন্ডিয়ান রুপিসে বলতে গেলে 700 থেকে 800 রুপিস। আর 2 লিটার তেল ভরলেই কিন্তু মোটামুটি কোকুড আইল্যান্ড পুরোটাই এক্সপ্লোর করা হয়ে যায়। প্রথমেই আমরা যাচ্ছিলাম ক্লংচাউ ওয়াটারফল দেখতে, যা আমাদের রিসর্ট থেকে ছিল প্রায় 10 কিলোমিটার্স। আর রাস্তা চেনার জন্য ভরসা ছিল গুগল ম্যাপের, বাট আমি ভুল রাস্তা বলে দেওয়াতে আমরা একটা অদ্ভুত জায়গায় গিয়ে ফেসে গিয়েছিলাম। দেখছিলাম এরপরে আর যাওয়ার কোনো জায়গা নেই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটারই কথা বলছি। বাট জায়গাটা দেখতে বড়ই অদ্ভুত ছিল। ওই যে ছোটবেলায় কিছু হলিউড মুভিজ যে দেখতাম, জল, ম্যানগ্রোভ ফরেস্ট, খানিকটা অমনে ছিল। যাই হোক, তাড়াতাড়ি করে স্কুটি সেখান থেকে ঘুরিয়ে পুনরায় আমরা সঠিক রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে গিয়ে আরেকটা জিনিসও বলার মতো, এখানে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। এরকম মেশিন থেকে নিজেদেরকেই পেট্রোল ভরে নিতে হয়। প্রথমে আমরা দুজন চেষ্টা করছিলাম কিভাবে টাকা দিয়ে এটাকে ভরা যায় তা দেখার জন্য, বাট উই ফেইলড এগেন। শেষমেশ একজন লোকালের হেল্প নিয়ে স্কুটিতে তেল ভরে আবার রওনা দিলাম ক্লংচাউ ওয়াটারফল দেখার উদ্দেশ্যে। যাওয়ার পথটা কিন্তু পুরোটাই ছিল পাহাড়ি রাস্তা এবং ফরেস্টে ঘেরা। প্রায় 20-25 মিনিটের পথ এরকমভাবে পেরিয়ে ফাইনালি আমরা একটা পয়েন্টে পৌঁছে গেলাম। সেখান থেকে অনেকটা রাস্তা ট্রেক করে আমাদের পৌঁছাতে হবে ক্লংচাউ ওয়াটারফলের কাছে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু আমাদের হেঁটেই বাকি রাস্তাটা পার হতে হবে, তার কারণ এখানে কোনো রকম ভেহিকেল অ্যালাউড না। আমরা ফাইনালি বাইক রেখে দিয়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্লংচাউ ওয়াটারফল দেখতে। রাস্তাটা দেখুন, দুধারে পুরো ফরেস্ট। এই ছোট্ট ট্রেকিংটা বড্ড অ্যাডভেঞ্চারাস ছিল। ছোটবেলা থেকে আমার বড় হয়ে ওঠা লাটাগুড়িতে, গরুমারা ন্যাশনাল ফরেস্টের একেবারে পাশে। বাট এভাবে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতা আমার আগে কখনো ছিল না, তাই এই নতুন অভিজ্ঞতাটা বড্ড ভালো লাগছিল। পথ চলতে কিছু কিছু মানুষের সাথে দেখাও হচ্ছিল, তাই খুব একটা ভয়ও লাগছিল না। বেশ খানিকটা পথ এভাবে পেরিয়ে আসার পর এই সাইনবোর্ডটা দেখতে পেলাম, যেখানে লেখা রয়েছে ক্লংচাউ ওয়াটারফল। তখন আন্দাজ করতে পারলাম যে না, আমাদের ডেস্টিনেশন আর বেশি দূরে নেই, চলেই এসেছি। ততক্ষণে নদীর কলকলো আওয়াজ কিন্তু আমাদের কানে পৌঁছে যাচ্ছিল। খানিকটা পথ পেরিয়ে দেখলাম পাশ দিয়ে বয়ে চলেছে নদী, তার মানে ক্লংচাউ ওয়াটারফল একেবারেই সামনে। তবে এর পরের রাস্তাটুকুই ছিল সবচাইতে বেশি চ্যালেঞ্জিং, তার কারণ নদীর জল এখান দিয়ে যায় বলে রাস্তাটা পুরোটাই ছিল যথেষ্ট পিচ্ছিল, তাই অনেকটা সাবধানে হাঁটতে হচ্ছিল। আর সাথে রাস্তার চড়াই উতরাইও কম ছিল না, যেমনটা দেখা যাচ্ছে আর কি। তাই সম্পূর্ণটা আমি আর যেতে পারিনি, এখান থেকে দাঁড়িয়েই দেখতে হয়েছিল। তবে প্রতীক কিন্তু পুরো রাস্তাটাই গেছিল, তবে ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। তো ফাইনালি আমরা ক্লংচাউয়ে পৌঁছে গিয়েও আমি ওই জায়গাটুকু আর যেতে পারলাম না। প্রতীক চলে গেছে, কারণ আমার এখানে ভয় লাগছে। সিরিয়াসলি আমার পিছনটা দেখতেই পাচ্ছ। আর এবার ছিল ক্লংচাউ ওয়াটারফল থেকে ফেরার পালা। ফিরতি পথে যে দৃশ্যটা দেখা যাচ্ছিল তাও কিন্তু ছিল বড্ড সুন্দর, সেটাই এবার তোমাদেরকে দেখাবো। এবার এখান থেকে ফেরার পালা। এবার যাচ্ছি আমরা ক্লংচাউ বিচের উদ্দেশ্যে। যাওয়ার পথে এই রাস্তাটা বেশ মন কাড়ল, অনেকটা দেখতে সেই গোয়ার প্যারা রোডের মতো। যদিও গোয়ায় আমি এখনো পর্যন্ত যাইনি, তবে সিনেমাতে বা ভিডিওতে যা দেখেছি তার সঙ্গে খানিকটা মিল পেলাম, তাই এই রাস্তাটা ক্যামেরাবন্দি করলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ক্লংচাউ বিচের কাছে। এটা কোকুডের একদম মিডিলে অবস্থিত, মেন রোডের একেবারেই পাশে সমুদ্র। কত বেশি সুন্দর লাগছে তা দেখতেই পাচ্ছেন। খানিকটা মুহূর্ত এবার এখানে কাটাবো।
ছোটবেলায় আঁকার ক্লাসে কত এমন ছবি এঁকেছি যে সমুদ্রের একেবারে পাশ দিয়ে দুটো জোড়া নারকেল গাছ উঠে গেছে, কিন্তু সেটা আসলে কোথায় পাওয়া যায় সেটা ছোটবেলা থেকেই মনে মনে ভাবতাম। ফাইনালি যে এরকম ছবির মতো সুন্দর জায়গায় জীবনে কখনো পৌঁছতে পারবো তা ভাবিনি। সমুদ্রের ধার ধরে খানিকটা রাস্তা হাঁটলাম। পুরো বিচটাই এখন জলে ভরে গেছে। এত ভালো লাগছিল যা বলে বোঝানোর মতো না। জলের ক্লিয়ারিটি, কালার দুটোই যেন মুগ্ধ করছিল। মন চাইছিল না যে ফিরে আসি। বেশ কিছু ফটো বা ভিডিওস নেওয়ার পর প্রতীক বলল না, এবার ফিরতে হবে। তার কারণ এরপরে আমরা যাব ব্যাংবাও বিচের কাছে। ক্লংচাও বিচকে বাই বাই বলে স্কুটি করে আবার রওনা দিলাম ব্যাংবাও বিচের উদ্দেশ্যে। 10 মিনিটের রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম ব্যাংবাও বিচ। শুনেছি এটা নাকি কোকুডের বেস্ট বিচ। এবার দেখার পালা, সত্যি কি তাই? হ্যাঁ, সত্যি তাই। এ যেন রং তুলি দিয়ে আঁকা একটা সুন্দর ছবি। সমুদ্রের নীল জলের পাশ দিয়ে সারি সারি নারকেল গাছ উঠে গেছে, যা জায়গাটাকে আরও সুন্দর করে দিয়েছে। এখানে মুহূর্ত যেন থমকে যায়। আমরা এই রাস্তা ধরে হাঁটতে লাগলাম দুজনে। এখানে কিন্তু নারকেল গাছের থেকে এমন সুন্দর সুন্দর কিছু দোলনা ছিল। আমার মতো মানুষ যে ফটো তুলতে এত ভালোবাসে সে আর সেই সুযোগ হাতছাড়া করেনি। এবার আমরা যাচ্ছি অপোজিট বিচটায়, মানে আমরা ওইদিকে হেঁটে গেলাম, এখন তার অপোজিটে হাঁটছি। আর আমরা খোঁজ করার চেষ্টা করছি যে এখানে কোনো ক্যাফে আছে কিনা, বিকজ উই আর ফিলিং হাংরি না। সকাল থেকে ঘুরে যাচ্ছি, না হলে আমাদের রিসর্টে গিয়ে খাবার খেতে হবে। খানিক বাদে হদিশ পেলাম এই সুন্দর ক্যাফেটার, যার চারিপাশটা এতটাই সুন্দর ছিল। এখান থেকে আজ সানসেটটা এনজয় করা যাক। আচ্ছা, আমরা পৌঁছে গেছি সিয়াম বিচের একটা খুব সুন্দর রেস্টুরেন্টে। আমি দেখাচ্ছি, আমরা রেস্টুরেন্টের এই সিটটা বুক করেছি একদম সমুদ্রের ধারে, যাতে সি বিচ সানসেটটা আমরা এখানে এনজয় করতে পারি। আমাদের এটাই প্ল্যান ছিল যে ব্যাংবাও বিচেই আমরা সানসেট এনজয় করবো। অ্যান্ড উই আর নাও হিয়ার জাস্ট এনজয়িং দ্যাট মোমেন্ট। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার চলে গেলাম বিচের একদম ধারে। এখান থেকে মন ফিরতেই চাইছিল না, বাট ততক্ষণে প্রায় সন্ধে হবে। আর আমাদের রিসর্টও এখান থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার। অচেনা জায়গা, তাই দুজনে আর বেশি দেরি করিনি। যাওয়ার আগে খানিকটা মুহূর্ত এখানে উপভোগ করলাম। তারপর এই ব্যাংবাও বিচকে টাটা বলতে হলো। মন বেশ খারাপ লাগছিল, তার কারণ সেদিনই ছিল আমাদের কোকুডের লাস্ট ডে। রিসর্টে ফিরে সেদিন আর তেমন দেরি করিনি। ওই 7টা সাড়ে 7টা নাগাদ দুজনে চলে গেলাম ডাইনিং এরিয়াতে। তার কারণ সারা দিন ঘুরে বেরিয়ে বড্ড খিদে পেয়ে গেছিল আর টায়ার্ডও লাগছিল। পরের দিন 10টায় আমাদের ফেরার পালা, তাই তাড়াতাড়ি শুতেও হবে। সকালে যেই মুহূর্তটুকু পাবো সেটাকে হাতছাড়া করা যাবে না। সমুদ্রের নীল জলে আরেকবার স্নান করার সুযোগ কিছুতেই মিস করা যাবে না।
রাতের আলোয় রিসর্টটা, স্পেশালি এই ডাইনিং এরিয়াটা কেমন লাগে তা এই ভিডিও ক্লিপে ধরে রাখলাম। আমরা গিয়ে বসেছিলাম এই কর্নারের টেবিলটাতে। আগের দিন বৃষ্টি হওয়ায় ওয়েদার বেশ ঠান্ডা ছিল, হালকা বাতাস বইছিল, সাথে কেকের গান আর সমুদ্রের আওয়াজ, আর প্রিয় মানুষের সাথে ডিনার। এর চাইতে বেশি কী বা চাওয়ার থাকতে পারে একটা মানুষের জীবনে। আজকের মতো এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অমলেট উইথ রাইস আর কি। যাই হোক, নামগুলো একটু অন্য ধরনের, কারণ আমরা যা যা মোটামুটি চেনা লাগছে সেগুলোই খাচ্ছি। আর একদম সমুদ্র এখানে।